বৈযোগচিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব সৈয়দ মুজতবা আলীর দুটি গল্প। প্রথমে নেড়ে এবং এরপরে পাদটিকা। শুরু করছি সৈয়দ মুজতবা আলীর গল্প নেড়ে। পুজোর ছুটির পর কলকাতায় ফিরছিলুম। চাঁদপুর স্টেশনে আসবার একটু আগেই জিনিসপত্র গোছাতে লাগলুম। সঙ্গে ছিল শুধু একটি বেতের বাক্স আর শতরঞ্জি জড়ানো বিছানা। যাদের সচল অচল অনেক লাটবহর থাকে তাদের ট্রেন ছেড়ে জাহাজে উঠতে দেরি হয়। কাজেই আমার মতো স্থাবর অস্থাবর সম্পত্তিবিহীন ব্যক্তিমাত্রেই ছুটে গিয়ে জাহাজ দখল করে বসে। এই অবশ্য আমি গান্ধী ক্লাসের যাত্রীদের কথা বলছি। চাঁদপুরে গাড়ি থামল, তাড়াতাড়ি নেমে পড়লুম। কুলি না ডেকে মোট ঘাড়ে করে ছুটে চললুম। বিস্তর যুদ্ধের পর জাহাজে উঠলুম। ভেবেছিলুম বেশ খালি পাব, কিন্তু দেখলুম পৃথিবীতে একমাত্র হুঁশিয়ার লোক আমিই নই। অনেকেই আমার ঢের আগে এসে ভালো জায়গাগুলি দখল করে বসে আছেন। আরও দেখলুম আমার অপেক্ষাও অল্প লাটবহর বিশিষ্ট বঙ্গসন্তান আছেন। তাদের সম্পত্তির মধ্যে একখানা খবরের কাগজ, সেইখানা বিছিয়ে হাতে মাথা দিয়ে শুয়ে আছেন। থাক, অনুতাপ করে লাভ নেই। বেশ কসরত করে সিঁড়ির পাশে জায়গা দখল করে বিছানা বিছিয়ে চিত হয়ে শুয়ে পড়লুম। তারপর জামার বোতাম খুলে ডান পাখানা সোজা করে বাঁ পা তার ওপর তুলে নাচাতে শুরু করে বিজয় গর্বে চারিদিকে তাকাতে লাগলুম। হঠাৎ মনে হলো বুহু তো তৈরি করা হয়নি। তাড়াতাড়ি উঠে বিছানার একপাশে জুতা আর একপাশে বাক্স ও মাথার দিকটা রেলিংয়ের সঙ্গে ঠেকিয়ে রাখলুম। এইবার ঠিক হলো, আর কোনো সামন্তযাত্রী রাজা আক্রমণ করতে পারবেন না। চৌহদ্দি ঠিক করে নিশ্চিন্ত মনে শুয়ে পড়ে বিজয় গর্বে আবার ঠ্যাং নাচাতে শুরু করলুম। চারিদিকে তখন হৈ হৈ কাণ্ড। জায়গা দখল নিয়ে ঝগড়া, কুলির সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ, নানা প্রকারের চিৎকারে চারিদিক তখন বেশ সরগরম। জাহাজ ছাড়ে ছাড়ে ভাবলুম যাক, একটু কবিত্ব করা যাক। অমনি হে পদ্মা আমার, তোমায় আমায় দেখা। বাকিটা আর আওড়ানো হলো না। দেখি একটা ভদ্রলোক মরিয়া হইয়া সিঁড়ি দিয়া উঠতে চেষ্টা করছেন। পেছনে তার আব্রু অবগুণ্ঠিতা স্ত্রী কিছুতেই তাল সামলে তার সঙ্গে চলতে পারছেন না। ভদ্রলোকের সেদিকে দৃষ্টি নেই। এগিয়ে চলার আনন্দে তিনি তখন মশগুল। আনন্দ বললুম বটে, কিন্তু থার্ড ক্লাসের যাত্রীমাত্রেরই এ আনন্দের ভয়ে বুকের রক্ত হিম হয়ে যায়। যাক, শেষ পর্যন্ত তিনি উপরে উঠলেনই। বাঙালির ধৈর্য নেই, যুদ্ধ করতে পারে না, এ কথা ডাহা মিথ্যে। সেই ভদ্রলোককে দেখলে উপরোক্ত কুসংস্কার কারোরই থাকবে না। উপরে উঠেই তিনি চারিদিকে তাকাতে লাগলেন, কিন্তু স্থান নেই, স্থান নেই, ক্ষুদ্র সে তরি, মেরো খোট্টা বাঙালিতে সব গেছে ভরি। ততক্ষণে তার স্ত্রী এসে পেছনে দাঁড়িয়েছেন। বাবু তখন পেছনে সিঁড়ির দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠলেন। বুঝতে পারলুম কুলি চম্পট। বললুম, কি মশাই, কি হয়েছে? ভদ্রলোকটি কাঁদো কাঁদো হয়ে বললেন, কুলি, কুলি কোথায় গেল? এই। আমি বললুম, নম্বর মনে আছে? আমার কথায় কান না দিয়ে বলতে লাগলেন, তাই তো, কুলি কোথায় গেল? বাক্স টাক্স সব নিয়ে। গয়নার বাক্স, হায় হায়। গয়নার বাক্সর কথা মনে হতেই তার শোক দ্বিগুণ হয়ে উঠল। আমি বিরক্ত হয়ে বললুম, নম্বর কত ছাই, বলুন না। তাই তো নম্বর। হ্যাঁ, নম্বরই, তাই তো, ভুলেই গিয়েছি। বেশ করেছেন। এইবার তার স্ত্রীর গলা থেকে গড়গড় করে একটা আওয়াজ বেরুল, কিন্তু সেটা কি কোনো ভাষা না শুধু আওয়াজ মাত্র তা বোঝা গেল না। ভদ্রলোকটি তাড়াতাড়ি সেই দিকে ঝুঁকে বললেন, কি কি মনে আছে? আবার একটু গড়গড়, তারপর শুনতে পেলুম 11। আমি আর অপেক্ষা না করে এক পাটি জুতো পায়ে ঢুকিয়ে অন্যটা ঢোকাতে ঢোকাতে ছুটে চললুম। ফিতে বাঁধা ছিল না বলে ডান পায়ে জুতোর নিচে ফিতে আটকে যাওয়ায় দড়াম করে সিঁড়ির উপর মুখ থুবড়ে পড়লুম। জুতোর ওপর ভীষণ চটে গেলুম।
কিন্তু মনকে সান্ত্বনা দিলুম, পরোপকার কি বিনা মেহনতে হয়? যা হোক, আবার উঠে ভিড় ঠেলে 11 নম্বর কুলি চেঁচিয়ে চেঁচিয়ে চললুম। কিন্তু কোথায় 11 নম্বর কুলি? প্রত্যেক কুলির নম্বর যদি খুঁজতে যাই, তবে সে কাজটি আর সেদিন শেষ হবে না। কাজেই শুধু চেঁচিয়ে চললুম। নদীর পাড়ে উঠে চেঁচাতেই একটা কুলি বললে, ক্যা বাবু, কেউ চিল্লাতে হো? আমি বললুম, তুমি 11 কুলি? সে বলল, হ্যাঁ, ক্যা চাহতে হো? আমি বললুম, জলদি চলো, बाबू का माल लेकर कोई इतना देरी करता है? से बोलो, क्या चिल्लाते हो? मेरा पास तो इन साहब का माल है, बाबू का माल वहां रख छोड़ा। দেখলুম আগে একটি সাহেব যাচ্ছে, আর বাবুর বাক্স নদীর পাড়ে গড়াগড়ি দিচ্ছে। আমি বললুম, চলো ইয়া মাল লেকার, জ্যাদা পয়সা দেগা। কুলি কোনো কথা না বলে চলে গেল। ভারী মুশকিলে পড়লুম, কি করা যায়? পাশে কোনো কুলিও নেই। জাহাজও তখন ছাড়বার জন্য ফোঁস করছে। কি আর করি, নিজেই বিছানা ট্রাং ঘাড়ে ও গয়নার বাক্স হাতে করে চললুম। খানিকটা যেতেই ঘাট টনটন করতে লাগলো। মনে হলো, কেন এই কুবুদ্ধি চেপেছিল? সিঁড়ির সামনে আসতেই বাবু তাড়াতাড়ি বাক্স ধরে বললেন, হা হা করেন কি? আপনি কেন কষ্ট করছেন? কুলি বেটারা, আমি এক্ষুনি স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি। পাজি বেটারা মাল নিয়ে শেষকালে ফেলে দেয়। আমি এক্ষুনি যাচ্ছি বলে তক্ষুনি ঝুপ করে আমার বিছানায় বসে পড়লেন। আমি শুধু না না বলে দাঁড়িয়ে রইলুম। ভালো করে তাকিয়ে দেখি ততক্ষণে ভদ্রলোক তার গিন্নি সমেত আমার বিছানায় জাঁকিয়ে বসেছেন। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, বসুন বসুন। এই তো একটুক্ষণ থাকতে হবে, কোনো রকমে চলে যাবে। বিছানার একপাশে বসে পড়লুম। বাবুটি বললেন, কোথায় যাওয়া হবে? কলকাতা। সেখানে পড়েন বুঝি? প্রশ্ন এড়াবার জন্য শুধু মাথা নাড়লুম। তাতে হা না দুই বোঝালো। বাবু বললেন, না, আমার একটি ভাইপো কলকাতায় পড়ে। ছেলে মানুষ, গেল বছর ম্যাট্রিক পাশ করে গিয়েছে, পড়াশোনায় বেশ ভালো। আপনার বাবা কি করেন? চাকরি। বেশ বেশ, আমিও সরকারি চাকরি করি, মাইনে নেহাত কম, কোনো রকমে কায়ক্লেশে চলে যায়। আমার যে ভাইপোটির কথা বললুম, তার বাবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, 600 টাকা পায়। তার বিয়ে হয়েছে ফেনীতে, তার শ্বশুর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, জ্বালায় পড়লুম, কি করা যায়? ফেরিওয়ালা যাচ্ছিল, একটা কাগজ নিয়ে মুখ ঢেকে পড়তে লাগলুম। বাবু বললেন, কি পড়ছেন? আমি শুধু মাথা নাড়লুম। তিনি বললেন, আনন্দবাজার। বলি, দেখি কাগজখানা। ভাবলুম বাঁচা গেল, বাবু কাগজ পড়বেন। কিন্তু ভদ্রলোক প্রথম লাইন চেঁচিয়ে পড়েই আবার বক্তৃতা জুড়ে দিলেন। জগৎগুরু মহাত্মা গান্ধীর কারাবাস আজ 225 দিন। তাহার বিদায়বাণী, খদ্দর পরিধান, ছুতমার্গ পরিহার। দেখলেন মশাই, দেখলেন? এই দুটো জিনিস বলে গেছেন, তাও হতভাগা দেশে কেউ করবে না। খদ্দর পড়লে কি দোষ রে বাবা? টেকেও তো বেশি, দামও কম। আমাকে তার কাপড়ের দিকে তাকিয়ে থাকতে দেখে লজ্জিত হয়ে বললেন, কি করব, ছাপোষা মানুষ, খদ্দর কিনে কুলিয়ে উঠতে পারি নে। আবার অফিসের সাহেব দেখলে চটে, ব্যাটা যেন কসাই। সে কথা থাক, কিন্তু আমি ছোঁয়াছুঁই মানি নে। ওতে তো আর কোনো খরচ নেই, কেনই বা মানব? কেন মুচি মুসলমান কি মানুষ নয়? ওদের সঙ্গে বসে কেন খাবো না? খুব খাবো, আলবৎ খাবো। তারপর এদিকে ওদিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, তাহলে জল খাবার? স্ত্রী তাড়াতাড়ি বাক্স খুলতে লাগলেন। ততক্ষণ তার ঘোমটা প্রায় 2.5 ইঞ্চি হ্রাসপ্রাপ্ত হয়েছে। একখানা প্লেটে হাঁড়ি থেকে বের করে সন্দেশ রাখতে লাগলেন। আমি তখন উঠবার বন্দোবস্ত করতে শুরু করেছি। বাবু তা দেখে বললেন, বসুন বসুন, জলখাবারটা এখানেই সেরে নিন। আমি মাথা চুলকাতে লাগলুম। তিনি থালাখানি গিন্নির হাত থেকে কেড়ে নিয়ে আমার দিকে একটু এগিয়ে খান বলে টপ করে একটি রসগোল্লা আমার মুখে ফেললেন। আমিও আস্তে আস্তে খেতে লাগলুম। তিনি অনর্গল বকে যেতে লাগলেন। খাওয়া শেষ হলে বললেন, আমাদের তো এসে পড়ল নেক্সট স্টেশন তারপাশা। আপনার তো কলকাতা পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তা আপনি কোথায় উঠবেন? সোজা মেসে যাবেন বুঝি? আমি হু বলে উঠে পড়লুম। প্রতিজ্ঞা করলুম
তারপাশা স্টেশনে না আসা পর্যন্ত আর মুখ হব না। দূর থেকে দেখলুম বাবু গিন্নির সঙ্গে খুব আলাপ জুড়ে দিয়েছেন। ঘণ্টাখানেক পরে তারপাশা দূরে দেখা গেল। ভাবলুম এইবার বাবুর খোঁজ নিই। গিয়ে দেখি তিনি তখন কাগজ পড়ছেন। আমাকে দেখে বললেন, এই যে তারপাশা। তারপর স্ত্রীর দিকে ফিরে বললেন, ওগো সব গুছিয়ে নাও। জাহাজ থামল। তিনি পাড়ের দিকে আধ ঘণ্টা ধরে তাকিয়েছিলেন। হঠাৎ একটি লোককে দেখে যুগপৎ হাত পা নেড়ে চেঁচাতে শুরু করলেন। লোকটি কিন্তু কিছু দেখতে পাচ্ছিল না। বাবু 2 হাত নেড়ে তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করতে লাগলেন। কুলি ডেকে মালগুলো তুলে দিয়ে আমিও সঙ্গে সঙ্গে নামলুম। পরের লোকটি তখন জাহাজে উঠেছে। বাবুটি পাড়ে নামতে যাবেন এমন সময় ফিরে বললেন, চিঠিপত্র লিখবেন? আপনার ঠিকানা? তাই তো, নামই জানা হলো না। আপনার নাম? আব্দুল রসুল। থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, কি? আব্দুল রসুল। তুমি মুসলমান? আমি বললুম, হ্যাঁ, কেন? ভদ্রলোক মুখ খিচিয়ে বললেন, কেন? কেন জাতটা মারলে? খাবার সময় বললে না কেন তুমি মুসলমান? উল্লুক! আমি অবাক হয়ে বললুম, আপনি যে বললেন জাত মানেন না। তিনি তেড়ে এসে আমার নাকের কাছে হাত নেড়ে বললেন, মানি নে, খুব মানি, আলবৎ মানি। 7 পুরুষ মেনে এসেছেন আর আমি মানি নে? আবার প্রায়শ্চিত্তের ফেরে ফেললে, হতভাগা নেড়ে। এবারের গল্পের শিরোনাম পাদটিকা। গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মড়ক লেগে প্রায় সম্পূর্ণ উজাড় হয়ে যায়। পাঠান মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি, ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল। অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন। চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পড়ে গেল। সেই ডামাডোলে বিস্তর টোল মরল, আর বিস্তর কাব্যতীর্থ বেদান্ত বাগীশ না খেয়ে মারা গেলেন। এবং তার চেয়েও হৃদয় বিদারক হল তাদের অবস্থা, যারা কোনো গতিকে সংস্কৃত বা বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলোতে স্থান পেলেন। এদের আপন আপন বিষয় অর্থাৎ কাব্য, অলঙ্কার, দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি, কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম। শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরাশির চেয়েও কম ছিল। আমাদের পণ্ডিত মশাই তর্কালঙ্কার না কাব্য বিশারদ ছিলেন আমার আর ঠিক মনে নেই, কিন্তু একথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর, এবং তার পিতৃ পিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয়, তারা কখনো পরান্ন ভক্ষণ করেননি। পালপরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাত পাড়ার তো কথাই ওঠে না। বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশাইয়ের ছিল অবিচল অকৃত্রিম অশ্রদ্ধা। ঘৃণা বললেও হয়তো বাড়িয়ে বলা হয় না। বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেইটুকু পড়াতে রাজি হতেন, অর্থাৎ কৃত, তদ্ধিত, সন্ধি এবং সমাস। তাও বাংলা সমাস না। আমি একদিন বাংলা রচনার দোলা লাগা পাখি জাগা উদ্ধৃত করেছিলুম বলে তিনি আমার দিকে দোয়াত ছুঁড়ে মেরেছিলেন। ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগে গিয়েছিল, এবং তার পরমুহূর্তেই বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতু ক উত্তর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়েল করতে পেরেছিলুম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন, এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠীতে যা, সেখানে তো সত্যবিদ্যা হবে। কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি, এবং টেবিলের উপর পা দুখানা তুলে ঘুমোতেন সবচেয়ে বেশি, বেশ নাক ডাকিয়ে, এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে। কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন, এবং তিনি যে লেখাপড়ায় সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন সে কথাটি পণ্ডিত মশাই বারংবার অহরহ সর্বত্র উচ্চকণ্ঠে ঘোষণা করতেন। আমরা সে কাহিনী শুনে বিমল আনন্দ উপভোগ করত, আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা বাড়ন্ত হলে ওই বিষয়টি নতুন করে উত্থাপন করতুম। আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন। তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা ছিল আমার বাই।
ওই দোলা লাগা পাখি জায়গায় আমার বর্ণাশ্রম ধর্মপালনে একমাত্র গোমাংস ভক্ষণ। পণ্ডিত মশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার ওপর অহরহ নানা প্রকার কটুকাটব্য বর্ষণ করে। অনার্য, শাখামৃগ, দ্রাবিড় সম্ভূত কথাগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধন করতেন না। তাছাড়া এমন সব অশ্লীল কথা বলতেন যে তার সঙ্গে তুলনা দেবার মতো জিনিস আমি দেশ বিদেশে কোথাও শুনিনি। তবে একথাও স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই শ্লীল অশ্লীল উভয় বস্তুই একই সুরে একই পরিমাণে ঝেড়ে যেতেন, সম্পূর্ণ অচেতন, বিতরাগ এবং লাভালাভের আশা বা ভয় না করে, এবং তার অশ্লীলতা মার্জিত না হলেও অত্যন্ত বিদগ্ধরূপেই দেখা দিত বলে আমি বহু অভিজ্ঞতার পর এখনো মনস্থির করতে পারিনি যে সেগুলো শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে। পণ্ডিত মশাইয়ের বর্ণ ছিল শ্যাম। তিনি মাসে একদিন দাড়ি গোঁফ কামাতেন এবং পরতেন হাঁটু জোকা ধুতি। দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকত। অজ্ঞেরা বলতো সেটা নাকি দড়ি নয়, চাদর। ক্লাসে ঢুকেই তিনি সেই দড়িখানা টেবিলের ওপর রাখতেন, আমাদের দিকে রোষ কষায়িত লোচনে তাকাতেন। আমাদের বিদ্যালয়ে না এসে যে চাষ করতে যাওয়াটা সমধিক সমীচীন সে কথাটা দ্বিসহস্র বারের মতো স্মরণ করিয়ে দিতে দিতে পা দুখানা টেবিলের ওপর লম্বমান করতেন। তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচোট বকে নিয়ে ঘুমিয়ে পড়তেন। নিতান্ত যেদিন কোনো অজুহাতই পেতেন না, ধর্মসাক্ষী সে কসুর আমাদের নয়, সেদিন দু চারটে কৃতোদ্ধৃত সম্বন্ধে আপন মনে কিন্তু বেশ জোর গলায় আলোচনা করে উপসংহারে বলতেন, কিন্তু এই মূর্খদের বিদ্যাদান করার প্রচেষ্টা বন্ধা গমনের মতো নিষ্ফল নয় কি? তারপর কখনো আপন গতাসু চতুষ্পাঠীর কথা স্মরণ করে বিড়বিড় করে বিশ্ব ব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন। কখনো দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন। শুনেছি ঋগ্বেদে আছে, যম পত্নী জমি যখন যমের মৃত্যুতে অত্যন্ত শোকাতুরা হয়ে পড়েন তখন দেবতারা তাকে কোনো প্রকারে সান্ত্বনা না দিতে পেরে শেষটায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। তাই আমার বিশ্বাস পণ্ডিত মশায়ের টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেবার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন। কারণ এরকম দীনযামিনী সায়ংপ্রাত শিশুর বসন্তে বেঞ্চি চৌকিতে যত্রতত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পারাটা দেবতার দান, এ কথা অস্বীকার করার জো নেই। বহু বৎসর হয়ে গিয়েছে, সেই স্কুলের সামনে সুরমা নদী নিয়ে অনেক জল বয়ে গিয়েছে, কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিটি আমার চোখের সামনে ভেসে ওঠে সেটা তার জাগ্রত অবস্থান নয়। সে ছবিতে দেখি টেবিলের ওপর দুপা তোলা, মাথা একদিকে ঝুলে পড়া, টিকিতে দোলা লাগা কাষ্টাসন সরসজ্জায় শায়িত ভারতীয় ঐতিহ্যের শেষ কুমার ভীষ্মদেব। কিন্তু ছি, আবার দোলা লাগা সমাস ব্যবহার করে পণ্ডিত মশায়ের প্রেতাত্মাকে ব্যথিত করি কেন? সে সময়ে আসামের চিফ কমিশনার ছিলেন এন.ডি. বিটসন বেল। সাহেবটির মাথায় একটু ছিট ছিল। প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দদুলাল বাজায় ঘণ্টা। এনডিতে হয় নন্দদুলাল, আর বিটসন বেল অর্থ বাজায় ঘণ্টা, দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজায় ঘণ্টা। সেই নন্দদুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে। ক্লাসের জ্যাঠা ছেলে ছিল পদ্মলোচন। সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুল পরিদর্শন করতে। পদ্মর ভগ্নিপতি লাটের ট্যুর ক্লার্ক নাকি, সে তার কাছ থেকে পাকা খবর পেয়েছে। লাটের স্কুল আগমন অবিমিশ্র আনন্দদায়ক অভিজ্ঞতা নয়। একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই, হঠাৎ কসুর বিন কসুরে লাট আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চটটা আছে, অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর 3 দিনের ছুটি। হেডমাস্টার মশায়ের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করেছে, এমন খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন। স্কুল শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমরা সেদিন হাজিরা দিলুম। হেডমাস্টার স্কুলের সর্বত্র চরকিবাজির মতো তুর্কি নাচন নাচছেন। যেদিকে তাকাই সেদিকেই হেডমাস্টার। নিশ্চয়ই তার অনেকগুলো যমজ ভাই আছেন, আর স্কুল সামলাবার জন্য
সেদিন সব কজনকে রিকুইজিশন করে নিয়ে এসেছেন। পদ্মলোচন বলল, কমন রুমে গিয়ে মজাটা দেখে আয়। কেন, কি হয়েছে? দেখেই আয় না ছাই। পদ্ম আর যা করে করুক, কখনো বাসি খবর বিলোয় না। হেডমাস্টারের চরের ভয় না মেনে কমন রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখি অবাক কাণ্ড। আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আনকোড়া নূতন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছেন, আর বাদবাকি মাস্টাররা কলরব করে সে গেঞ্জিটার প্রশংসা করছেন। নানা মুনি নানা গুণকীর্তন করছেন। কেউ বলছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক, বেজায় সস্তায় দাও মেরেছেন। গাঁজা, পণ্ডিত মশাইয়ের সাংসারিক বুদ্ধি একরত্তিও ছিল না। কেউ বলছেন আহা যা মানিয়েছে। হাতি, পণ্ডিত মশাইকে সার্কাসের সঙ্গের মতো দেখাচ্ছিল। কেউ বললেন যা ফিট করেছে, মরে যাই, গেঞ্জি আবার ফিট অফিট কি। শেষটায় পণ্ডিত মশাইয়ের ইয়ার মৌলভী সাহেব দাড়ি দুলিয়ে বললেন, বুঝলে ভট্টাচার্য, এরকম উমদা গেঞ্জি দুখানা তৈরি হয়েছিল, তারই একটা কিনেছিল পঞ্চম জর্জ, আর দুসরাটা কিনলে তুমি। এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে, আর কারো কপালে এরকম গেঞ্জি নেই। চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারায় জানালো, বাবু আসছেন। 3 লম্ফে ক্লাসে ফিরে গেলুম। সেকেন্ড পিরিয়ডে বাংলা। পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই 30 গাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলুম। ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারণ বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি শার্ট পরেন না। কিন্তু লাট সাহেব আসছেন, শুধু গায়ে স্কুলে আসা চলবে না, তাই গেঞ্জি পরে এসেছেন। গেঞ্জি বোনা জিনিস, সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এই কৌশলে নিষ্কৃতি পেয়েছেন। গেঞ্জি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগাল, বোয়াল চোখ সবকিছুর জন্যেই আমরা তখন তৈরি। কিন্তু কেন জানি নে, তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না, বকলেন না, চোখ লাল করলেন না। লাট আসছেন, কাজেই টেবিলের ঠ্যাং তোলার কথাও উঠতে পারে না। তিনি চেয়ারের উপর অত্যন্ত বিরস বদনে বসে রইলেন। পদ্মলোচনের ভয় ডর কম। আহ্লাদে ফেটে গিয়ে বললেন, পণ্ডিত মশাই, গেঞ্জিটা কোত দিয়ে কিনলেন? আশ্চর্য, পণ্ডিত মশাই খ্যাক খ্যাক করে উঠলেন না, নির্জীব কণ্ঠে বললেন, 5 শিকে। 8 মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই 2 হাত দিয়ে ক্ষণে হেথায় চুলকান, ক্ষণে হোথায় চুলকান। পিঠের অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হাত, কখনো বাঁ হাত দিয়ে চুলকানোর চেষ্টা করেন। কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতর হাত চালান করে পাগলের মতো এখানে ওখানে খ্যাস খ্যাস করে খামচান। একে তো জীবনভর উত্তমাঙ্গে কিছু পরেননি, তার উপর গেঞ্জি, সেও আবার একদম নূতন কোড়া গেঞ্জি। বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন দাগালে সে যেরকম আকাশের দিকে 2 পা তুলে তরপায়, শেষটায় পণ্ডিত মশাই সেই অবস্থা হলো। কখনো করুণ কণ্ঠে অস্ফুট আর্তনাদ করেন, রাধা মাধব এ কি গব্য যন্ত্রণা। কখনো এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে দাঁত কিরিমিরি করে আত্মসংবরণ করার চেষ্টা করেন। লাট সাহেবের সামনে তো সর্বাঙ্গ আচড়ানো যাবে না। শেষটায় থাকতে না পেরে আমি উঠে বললুম, পণ্ডিত মশাই, আপনি গেঞ্জিটা খুলে ফেলুন, লাট সাহেব এলে আমি জানলা দিয়ে দেখতে পাবো, তখন না হয় ফের পরে নেবেন। বললেন, ওদের জড়ভরত গব্য যন্ত্রণাটা খুলছি নে, পড়ার অভ্যেস হয়ে যাবার জন্যে। আমি হাত জোর করে বললুম, একদিনে অভ্যেস হবে না পণ্ডিত মশাই, ওটা আপনি খুলে ফেলুন। আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই, শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন। তবু সন্দেহ ভরা চোখে বললেন, তুই তো একটা আস্ত মকড, শেষটায় আমাকে ডোবাবি না তো? তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়েন। আমি ইহকাল পরকাল সর্বলোক তুলে দিব্যি কিরে কসম খেলুম। পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের ওপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হানলেন, তার টিকিটি কেউ কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না। তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গ খামচালেন। বুক পিঠ ততক্ষণে লাল লাল আঁজিতে ভর্তি হয়ে গিয়েছে। এরপর আর কোনো বিপদ ঘটল না। পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন। আমি জানলা দিয়ে তাকিয়ে রইলুম, আর সবাই গেঞ্জিটার নাম ধাম, কোন দোকানে কেনা, সস্তা না আকড়া, তাই নিয়ে আলোচনা করল। আমি সময় মতো ওয়ার্নিং দিলুম,
পণ্ডিত মশাই আবার তার গব্য যন্ত্রণাটা উত্তমাঙ্গে মেখে নিলেন। লাট এলেন, সঙ্গে ডেপুটি কমিশনার, ডাইরেক্টর, ইন্সপেক্টর, হেডমাস্টার, নিত্যানন্দ, আর লাট সাহেবের এডিসি ফেডিসি নাকি সব বারান্দায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে রইল। হ্যালো পণ্ডিত, বলে সাহেব হাত বাড়ালেন। রাজসম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সব যন্ত্রণা লাঘব হল। বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সেলাম করলেন। এই অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতানুগতিক সম্মান পেয়েও যে কিরকম বিগলিত হতেন তা তাদের সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই। হেডমাস্টার পণ্ডিত মশাইয়ের কৃত তদ্ধিতের বাই জানতেন, তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নভস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দের তত্ত্বানুসন্ধান করলেন। আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে বললুম, বিহায়সপূর্বক গম ধাতু খ। লাট সাহেব হেসে বললেন, ওয়ান অ্যাট এ টাইম প্লিজ। লাট সাহেব আমাদের বলল, প্লিজ, এ কি কাণ্ড! তখন আবার আর কেউ রাকারে না। হেডমাস্টার শুধালেন, বিহঙ্গ। আমরা চুপ। তখনও প্লিজের ধকল কাটেনি। শেষটায় ব্যাকরণে নীরের পাঁঠা যতেটা আমাদের উত্তর আগে শুনে নিয়েছিল বলে ক্লাসে নয়, দেশে নাম করে ফেললে। আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। লাট সাহেব ততক্ষণে হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন। হেডমাস্টার কি বলেছিলেন জানি নে, তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতেদের ধর্মে জড়শীলতার প্রতি বিদ্রূপ করে বলেছিলেন, যার সব কিছু পণ্ড হয়ে গিয়েছে সেই পণ্ডিত। ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের সর্বনাশ। সর্বস্ব পণ্ডের ইতিহাস হয়তো রবীন্দ্রনাথ জানতেন না, না হলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন। সে কথা থাক। লাট সাহেব চলে গিয়েছেন। যাওয়ার পূর্বে পণ্ডিত মশাইয়ের দিকে একখানা মোলায়েম নট করাতে তিনি গর্বে চৌচির হয়ে ফেটে যাবার উপক্রম। আনন্দের আতিশয্যে নূতন গেঞ্জির চুলকুনির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। আমরা ২-৩ বার স্মরণ করিয়ে দেবার পর গেঞ্জিটা তার স্ত্রী অঙ্গ থেকে ডিগ্রেডেড হল। ৩ দিন ছুটির পর ফের বাংলা ক্লাস বসেছে। পণ্ডিত মশাই টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমুচ্ছেন। না, শুধু চোখ বন্ধ করে আছেন, ঠিক ঠাওর হয়নি বলে তখনও গোলবাল আরম্ভ হয়নি। কারো দিকে না তাকিয়েই পণ্ডিত মশাই হঠাৎ ভরা মেঘের ডাক ছেড়ে বললেন, ওরে ও শাখামৃগ। নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ, যোগরূঢ়ার্থে শিব। শাখাতে যে মৃগ বিচরণ করে সে শাখামৃগ, অর্থাৎ বাদর। ক্লাস রূঢ়ার্থে আমি উত্তর দিলুম, আগে। পণ্ডিত মশাই শুধালেন, লাট সাহেবের সঙ্গে কে কে এসেছিল বলতো রে? আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলুম, চাপরাশি নিত্যানন্দকেও বাদ দিলুম না। বললেন, হলো না, আর কে ছিল? বললুম, ওই যে বললুম, একগাদা এডিসি না প্রাইভেট সেক্রেটারি না আর কিছু সঙ্গে ছিলেন, তারা তো ক্লাসে ঢোকেননি। পণ্ডিত মশাই ভরা মেঘের গুরু গুরু ডাক আরো গম্ভীর করে শুধালেন, এক কথা ৫২ বার বলছিস কেন রে মুড়ো? আমি কালা না তোর মতো অলম্বুস? আমি কাতর হয়ে বললুম, আর তো কেউ ছিল না পণ্ডিত মশাই, জিজ্ঞেস করুন না পদ্মলোচনকে, সে তো সবাইকে চেনে। পণ্ডিত মশাই হঠাৎ চোখ মেলে আমার দিকে দাঁত মুখ খিঁচিয়ে বললেন, ও, উনি আবার লেখক হবেন? চোখে দেখতে পাস নে, কানা দিবান্ধ? রাত্রন্ধ হলেও না হয় বুঝতুম। কেন, লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে? আমি তাড়াতাড়ি বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছি, ও তো ১ সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল। পণ্ডিত মশাই বললেন, মর্কট এবং সার্মেয় কদাচ এক গৃহে অবস্থান করে না। সে কথা যাক, কুকুরটার কি বৈশিষ্ট্য ছিল বলতো? ভাগ্যিস মনে পড়ল। বললুম, হাগে একটা ঠ্যাং কম ছিল বলে কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিল। বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন। অনেকক্ষণ পর বললেন, শোন, শুক্রবার দিন ছুটির পর কাজ ছিল বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকোর মাঝেই এক অপরিচিতের সঙ্গে আলাপ করছে। লোকটা মুসলমান, মাথায় কিস্তি টুপি। আমাকে অনেক সেলাম টেলাম করে পরিচয় দিল। সে আমাদের গ্রামের মিম্বরুল্লাহ শালা, লাট সাহেবের আর্দালি। সাহেবের সঙ্গে এখানে এসেছে। আজকের দিনটা ছুটি নিয়েছে তার দিদিকে দেখতে যাবে বলে। ঘাটে আর নৌকা নেই। আমি যদি মেহেরবানি করে একটু স্থান দেই। পণ্ডিত মশায়ের বাড়ি নদীর ওপারে, বেশ খানিকটা উজিয়ে, তাই তিনি বর্ষাকালে নৌকোয় যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন। পণ্ডিত মশাই বললেন, লোকটার সঙ্গে কথাবার্তা হলো,
লাট সাহেবের সব খবর জানে। তোর মতো কানা নয়, সব জিনিস দেখে, সব কথা মনে রাখে। লাট সাহেবের একটা কুকুরের ঠ্যাং কি করে ট্রেনের চাকায় কাটা যায় সে খবরটাও বেশ গুছিয়ে বলল। তারপর পণ্ডিত মশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন, আমি ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, 3 কন্যা, বিধবা পিসি, দাসী, একুনে আমরা 8 জনা। তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞেস করলেন, মদনমোহন কিরকম আঁক শেখায় রে? মদনমোহন বাবু আমাদের অঙ্কের মাস্টার, পণ্ডিত মশাইয়ের ছাত্র। বললুম, ভালোই পড়ান। পণ্ডিত মশাই বললেন, বেশ বেশ, তবে শোন, মিম্বরউল্লাহ শালা বলল লাট সাহেবের কুত্তাটার পেছনে মাসে 75 টাকা খরচা হয়। এইবার দেখি তুই কিরকম আঁক শিখেছিস, বলতো দেখি। যদি একটা কুকুরের পেছনে মাসে 75 টাকা খরচ হয় আর সে কুকুরের 3টে ঠ্যাং হয়, তবে ফি ঠ্যাংয়ের জন্য কত খরচ হয়? আমি ভয় করেছিলুম পণ্ডিত মশাই একটা মারাত্মক রকমের আঁক কষতে দেবেন। আরাম বোধ করে তাড়াতাড়ি বললুম, আগে 25 টাকা। পণ্ডিত মশাই বললেন, সাধু সাধু। তারপর বললেন, উত্তম প্রস্তাব। অপিচ আমি ব্রাহ্মণী, বৃদ্ধা মাতা, 3 কন্যা, বিধবা পিসি, দাসী, একুনে 8 জন। আমাদের সকলের জীবন ধারণের জন্যে আমি মাসে পাই 25 টাকা। এখন বলতো দেখি, তবে বুঝি তোর পেটে কত বিদ্যে। এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠ্যাংয়ের সমান? আমি হতবাক। বল না। আমি মাথা নিচু করে বসে রইলুম। শুধু আমি না, সমস্ত ক্লাস নিস্তব্ধ। পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন, উত্তর দে। মূর্খের মতো একবার পণ্ডিত মশাইয়ের মুখের দিকে মিটমিটিয়ে তাকিয়েছিলুম। দেখি সে মুখ লজ্জা, তিক্ততা, ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে। ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ যায়নি। পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে। পণ্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসেই আছেন। সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘণ্টা বেজেছিল আমার হিসেব নেই। এই নিস্তব্ধতার নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনোই মুছে যাবে না। নিস্তব্ধতা হিরণময়, সাইলেন্স ইজ গোল্ডেন যে মূর্খ বলেছে, তাকে যেন মরার পূর্বে একবার একলা একলি পাই।